ডেভিল হান্টে 3 দিনে গ্রেপ্তার 1,500 রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। অনিয়মে জর্জরিত বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল, স্বাস্থ্য বিভাগের কোনো তদারকি নেই, তাই চিকিৎসক আসেন ইচ্ছে মতো। চলার অযোগ্য হয়ে গেছে ঝালকাঠির 38টি বেইলি সেতু, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয় হাজারো মানুষ। মাত্র একজন কর্মী দিয়েই চলে খাগড়াছড়ির দীঘিনালা প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস, 8টি পদের 7টি শূন্য। রাজবাড়ী কালেক্টরেট স্কুল মাঠে একদিনের পিঠা উৎসব অনুষ্ঠিত, 34 ধরনের পিঠা নিয়ে অংশ নেয় ক্ষুদ্র উদ্যোক্তারা। স্বাগত দেশযোগে, সঙ্গে আছি মার্জিয়া তিশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট নামের অভিযানের দ্বিতীয় দিনে গাজীপুরে আরও 100 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসী অপরাধীরা যে দলেরই হোক তাদের গ্রেপ্তার অব্যাহত থাকবে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরের দাক্ষিণখান এলাকায় 7 ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী আখম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালিয়ে 18 জনকে আহত করা হয়। পরের দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এরপরই রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। সাধারণ মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়ে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিচারের ঊর্ধ্বে উঠে অভিযান অব্যাহত রাখার কথা বলেন। আরো আগে থেকে শুরু করা উচিত ছিল। সন্ত্রাসী যে দলেরই হোক তাকে ধরা উচিত। এটা রাষ্ট্রের কর্তব্য, আমরা সাধুবাদ জানাই। এটা যদি সঠিকভাবে হারা করে সেটা ভালো, যাই অপরাধী হারে ধরুক। আমরা তো ভালো একটা রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই। দ্বিতীয় দিনের অভিযানে গাজীপুর জেলার 5টি থানা থেকে 21 জন এবং মহানগর এলাকা থেকে 79 জনকে আটক করা হয়। এদের মধ্যে জেলার শ্রীপুর থানার এলাকায় আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়ন ইসলামও রয়েছেন। এই ধরনের আত্মগোপনকারী লোকজন সহ জেলায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। আমরা আমাদের গোয়েন্দা দল, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে পেয়েছি। একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এর আগে প্রথম দিনে গাজীপুর জেলা ও মহানগর এলাকায় অভিযান চালিয়ে 80 জনকে আটক করা হয়। শাকিলা শম্পা, 71। দর্শক, গাজীপুরের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, যৌথ বাহিনীর অভিযান তো অব্যাহত রয়েছে। এই অভিযান শুরুর পর গাজীপুরের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? এই পর্যন্ত আটকদের মধ্যে গুরুত্বপূর্ণ কারা কারা রয়েছেন, সবশেষ খবর জানাবেন আমাদের। দুঃখিত, চলে যাচ্ছি পর সংবাদে। সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলছে। টহল দিচ্ছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর একাধিক টিম। পুলিশ জানিয়েছে, প্রকৃত অপরাধী, দুর্নীতিবাজ আর রাজনৈতিক ফায়দা আদায়কারীদের আইনের আওতায় আনা হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সে সাথে সেনাবাহিনী আর বিজিবি টহল দিচ্ছে নগরীর রাস্তায় রাস্তায়। এরই মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করা হয়েছে। আটকদের মধ্যে আওয়ামী লীগের সাবেক নারী কাউন্সিলর এবং ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন। নাগরিক নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর এই যে
এই অপারেশনটা এটা খুবই প্রশংসনীয়। আওয়ামী লীগের দূষণরা এখনও বাংলাদেশে রয়ে গেছে, যার কারণে ওরা গুপ্তচরে হামলা করছে আমাদের উপর। ময়মনসিংহে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী সহ পুলিশের 5 সদস্য, যাদের নামে আগে থেকেই রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। এই অভিযান আমাদের ডেভিল হান্ট যতদিন উপর নির্দেশনা থাকবে এইভাবে চলবে এবং প্রতিদিন এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে আমরা করে যাব। বগুড়াতেও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 8 নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী, যাদের নামে মারপিট, অগ্নিসংযোগ, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্টে বরিশাল নগরীতে টহল দেওয়ার পাশাপাশি 3টি স্থানে বসেছে চেকপোস্ট। আমরা মামলার বাইরে কোনো আসামি আমরা গ্রেফতার করি নাই। এটা নিয়মিত অভিযানেরই অংশ। এটা তো আমাদের যে নিয়মিত অভিযান চলতেছে তারই অংশ এটা। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অয়ন দাসকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে মোংলা কোস্টগার্ড ও নৌবাহিনী। সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট জারি থাকবে বলে জানানো হয়েছে। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে চকবাড়া বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় আমরা একটি দেশীয় অবৈধ পাইপগান এবং 16টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। তবে খুলনায় এখনো কাউকে আটক করা না হলেও টহল দিচ্ছে পুলিশ, র্যাব ও সেনার একাধিক টিম। বনশ্রী হালদার, 71। বরগুনায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী। শেরপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের 5 নেতা গ্রেপ্তার হয়েছে। বরগুনায় সোমবার বিকাল 4:30 থেকে শুরু হয়ে রাত 9:30 পর্যন্ত চলে প্রথম দিনের অভিযান। জেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশের যৌথ অভিযান শুরু হয় টাউন হল অগ্নিঝরা 71 থেকে। অভিযানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি সন্ধ্যা থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সমন্বিত মহড়া চলে। এদিকে শেরপুরের নকলা, নালিতাবাড়ি ও শ্রীবরদী উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। রংপুরে অভিযানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, যৌথ বাহিনীর অভিযান কেমন চলছে? এই পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। অভিযানের তৃতীয় দিন, অর্থাৎ 2 দিন শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই রংপুরে প্রায় 2 দিনেই কিন্তু 150-এরও বেশি আটক হয়েছে রংপুর বিভাগে, অর্থাৎ 8 জেলায়। রংপুরে গতকালকে আটক হয়েছে 6 জন রংপুর জেলায় এবং পুরো বিভাগে 31 জন। রংপুরে গতকালকে রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের আফিমুল সহ 6 জনকে আটক করেছে। এছাড়া পুরো বিভাগে 31 জন আটক করা হয়েছে এবং প্রথম দিন 29 জন আটক করা হয়েছে পুরো বিভাগে এবং এই 2 দিনের হিসাব রয়েছে। এবং আজকের যে অভিযান হয়েছে সেটি 10টা থেকে 11টা নাগাদ আমরা বিভিন্ন সূত্রে সেটি জানতে পারবো। তবে আপনাকে একটু বিষয় বলে রাখি, যাদেরকে আটক করা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এবং যাদের নামে মামলা রয়েছে এবং যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িত ছিল এবং সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। পাশাপাশি যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক থেকে বিভিন্ন এই ফেসবুকে শেয়ার করছে এবং বিভিন্ন ধরনের পূর্বের ভিডিও কাটছাট করে প্রচারণা চালাচ্ছে, এইরকম টার্গেট করছে। অভিযানে থাকা একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছেন যে যারা এই অভিযোগ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হলো এই
ধরনের গুজব ছড়াচ্ছে তাদেরকে তারা টার্গেট করছেন। পাশাপাশি যাদের নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তাদেরকে টার্গেট করে তারা আটক বা গ্রেফতার করছেন। তো রংপুর বিভাগে এ পর্যন্ত 2 দিনে 60 জন গ্রেফতার করা হয়েছে রংপুর বিভাগের 8 জেলায় 58টি উপজেলায়, এবং আজকের তথ্যটা আমরা 11টার মধ্যে পাবো। এই সাধারণ মানুষের যেটি বলছে যে যারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাদেরকে আটক করা হচ্ছে সেটি নিয়ে তাদের যদি অন্যভাবে অর্থাৎ যারা জড়িত না, রাজনীতির সাথে জড়িত না, এরকম কোনো নিরপরাধ লোক যেন আটক না হয় সেটি সাধারণ মানুষ বলছে। তো তৃষা, এই ছিল রংপুরের এই যে অভিযান চলছে দেশব্যাপী। বাজেদ, ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। চলমান ডেভিল হান্ট অপারেশনে কোনো দুষ্কৃতিকারী ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে তিনি এই কথা জানান। উপদেষ্টা আরও জানান, নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে, আর অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অপারেশন ডেভিল হান্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়ায় ফাহিম হোসেন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। ফাহিম শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে। সোমবার রাত 8টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। এসএম আবু সাইদের প্রতিবেদন। বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ফাহিমকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল চত্বরে নিহত ফাহিমের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মায়ের বিলাপ আর কান্না যেন থামছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সন্তানকে হত্যা করা হয়েছে। কোন বলেছিল আমার মেয়েকে, একটা মেয়ে বাচ্চাকে নিয়ে বল বাথরুমে ঢুকছিল, ওটা আমার ছেলে দেখে বল প্রতিবাদ করছে। এটা এই শত্রুতাতে আমার বাবুকে বলে এরকম করে জানে মারা হয়ে গেছে। একটা মাত্র আঘাত করছে, আঘাতটা মনে হয় প্রফেশনাল কিলারের মতো একটা আঘাত করে আমার বাচ্চাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এভাবে স্কুল ছাত্রের ব্যবহারে মুগ্ধ ছিল এলাকাবাসী। হঠাৎ তার খুনের ঘটনায় হতভম্ব তারাও। কেন তাকে মারা হলো, কেন মারা হলো? সে এখনো মানে কিশোর বয়স থেকে জোয়ান বয়সও জানি, মাত্র নিউটেনে আছে। বিচার করবে এখন অনেক দিন হয়ে যাবে, বাপ মা কেন্দ্রের লোককে থাকবে ওই রকমই 7 দিনের ভিতরে যান ফাইমের মতন মারা হয়। স্কুল ছাত্র খুনের খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা সাথে সাথে একটা রেসপন্স করেছি, আমরা পরিবারের সাথে কথা বলেছি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি, আর আমাদের কাছে কিছু তথ্য আছে, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা কিছু বলবো না, যেহেতু মিডিয়াতে অনেকেই অপরাধী জেনে যেতে পারে। আর আমরা ইনশাল্লাহ অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হব। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন নিহত শিক্ষার্থীর বন্ধু ও স্বজনেরা। হাসান আহমেদ, 71। মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের 10 দিন পর দিনমজুর শামসুল হাওলাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজদি খান সার্কেল সহকারী পুলিশ সুপার ইমরান খান জানান, শামসুল হাওলাদার সিরাজদি খানের বাসাইল এলাকা থেকে 31 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তার খালা 3রা ফেব্রুয়ারি সিরাজদি খান থানায় একটি জিডি করেছিলেন। সোমবার তথ্য প্রযুক্তির মাধ্যমে রাহিমা আক্তার ওরফে লিপি আক্তার নামে এক মহিলাকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলায় থেকে মোবাইল ফোন ও পুকুরের কচুরির নিচে লুকিয়ে রাখা মরদেহ উদ্ধার করা হয়। শামসুল হাওলাদারের মোবাইল উদ্ধার করে আমাদের যে আটক করেছে লিপি আক্তারের বাসা থেকে প্রথমে মোবাইল উদ্ধার করি। পরবর্তীতে লিপি আক্তারের দেখানো মতে আমরা তার
বাড়ির পাশে একটি পুকুর থেকে ভিকটিম শামসুল হাওলাদারের লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তদন্ত কার্যক্রম এখনও চলমান আছে। কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 16 লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না। পাশাপাশি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই যে বিষয়গুলো আসবে সেগুলোই বাস্তবায়ন হবে। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেই বিষয়গুলো সংস্কার হবে সেই বিষয়গুলো হওয়ার পরে নির্বাচন কমিশন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং আমরা বেশ কিছু কাজ ইতিমধ্যে এগিয়ে রেখেছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না বিএনপি। আরও জানাচ্ছেন শফিকুল হক। দেশের চলমান অস্থিরতা আর এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে দলের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। 1.5 ঘন্টা ধরে চলা এই বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও অস্থিরতা ছাড়াও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। এমন পরিস্থিতিতে ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচনের তাগিদ দেয় বিএনপি। ডক্টর ইউনূসের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক উত্তর মিলেছে, জানান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। বৈঠকে অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গেও নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। এই অভিযানে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হেনস্থার শিকার না হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। শফিকুল হক, 71, ঢাকা। নির্বাচন দিতে দেরি হলে দেশ অন্য পথে যাবে, আর সেখান থেকে দেশকে ফেরানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালীর বেগমগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে ফরিদপুরে এক সমাবেশে শামা ওবায়েদ বলেছেন, বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন হলে দেশের মানুষ ভালো থাকবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে হাসানহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় তিনি নির্বাচন দিতে দেরি করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। বুলু বলেন, দ্রুত নির্বাচন না দিলে দেশ অন্য পথে যাবে। পতিত সরকারের দোসররা আবারও রাজপথে ফিরে আসবে। ডক্টর ইউনূসকে সম্মান করে বিএনপি অত্যন্ত সম্মানিত মানুষ, কিন্তু উনি ওনার এই সম্মানটুকু রক্ষা করার স্বার্থে দু একটি উচ্চাভিলাষী এবং রাষ্ট্র সম্পর্কে যাদের সঠিকভাবে জ্ঞান নেই এই জাতীয় কয়েকজন উপদেষ্টার বুদ্ধি পরামর্শে যদি উনি এই নির্বাচন দিতে বিলম্ব করেন বা অন্য কোনো কিছু যদি চিন্তাভাবনা করেন, দেশ অন্য পথে যাবে, সেখান থেকে দেশকে উদ্ধার করা খুব কঠিন হবে।
এদিকে ফরিদপুরে নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নে যুবদলের এক সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে ক্ষমতায় ভারসাম্য থাকবে, জবাবদিহিতার আওতায় আসবে মন্ত্রী এমপিরা। তিনি বলেন, শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি। এ সময় তিনি দেশের শান্তি রক্ষায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, সংসদ হতে হবে জবাবদিহিমূলক। যে সংসদে সংসদ সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের প্রত্যেকটা কর্মের জন্য তাদের এলাকাবাসীর কাছে জবাবদিহি করতে হবে। তারা যদি এক টাকাও তারা যদি কামাই করে, তাদেরকে বলতে হবে 1 টাকা তারা কোথা থেকে কিভাবে কোন উৎস থেকে কামাই করলো। সেই সংসদ বিএনপি করতে চায়, সেই 31 দফা আছে। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদলের নেতারাও বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক মিছিল করে সমাবেশে যোগ দেন। মনিরা কাজুরি, ৭১। এক সপ্তাহের মধ্যেই ভোজ্য তেলের বাজারের অস্থিরতা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার খুলনার দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করতে যান তিনি। এ সময় সাংবাদিকরা ভোজ্য তেলের বাজার সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা জানান, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মজুদ যাচাই বাছাই চলছে। দ্রুতই এই অস্থিরতা ঠিক হয়ে যাবে। চিটাগং বন্দর থেকে নারায়ণগঞ্জ, খাতুনগঞ্জ সমস্ত বাজার ব্যবস্থায় মজুদ এবং সরবরাহ পরিস্থিতির আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যেই আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে একটা কিছুটা যে অস্থিরতা আছে, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জেলা স্বাস্থ্য বিভাগের কোনো তদারকি না থাকায় অনিয়মে জর্জরিত বরিশাল বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। নিজেদের ইচ্ছেমতো ডিউটি করছেন এখানকার চিকিৎসকরা। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় সেবা পেতেই কখনোই চিকিৎসকদের পান না তারা। বিধান সরকারের প্রতিবেদন। এটি বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। অফিস কক্ষ খোলা থাকলেও নেই কোনো মেডিকেল কর্মকর্তা। মেডিকেল কর্মকর্তা ফারানা বেগমের কক্ষে ঘুমাচ্ছেন হাসপাতালের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আব্দুল খালেক। এছাড়া সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ। সই রয়েছে স্যারের ওই দেখানোর জন্য একটু সই রয়েছে না, ম্যাডাম চলে গেছে দেখাম স্যারের। এটা রোগীর এক্সট্রা একটা বাড়তি লিখে দেবে, আমার হিসাব মিলেই থাকবে না। রোগীদের অভিযোগ, ক্লিনিকটিতে শুধু যক্ষার কয়েকটি টেস্ট করা হয়। এই সুযোগে চিকিৎসকদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পাঠানো হয়। আমাদের চাদর আর কম্বল একসাথে বরাবর দিয়ে দেয়। মোরা একবেলা ভাত দেয় না, 3 বেলা খাই আমি। বরাদ্দ কম, টাকা কমের জন্য বলছে একবেলা রান্না করিয়া তারপরে রান্না করে 2 বেলাটা দিয়ে দেয়। ডাক্তার আমার এখানে পাঠাইছে 3 মাস, আমার কাশ এই জন্যে টেস্ট করতে পাঠাইছে ওই কাকুলিওলের ওখানে। আর আটটা যে সইয়া ফুল হচ্ছে, আমরা হ্যান্ড বই থেকে ওই টেস্ট করে এনেছি, আর ওষুধ তো আবার বাইরে দেখেছি। আর আমাদের এখানে এখনো এক্সরে মেশিনটা নষ্ট, এই টেস্টই হয়। আর যে জেনারেল ল্যাবের যে টেস্টগুলো হয়, এগুলো এখানে হয় না। 1 দশকের বেশি সময় ধরে এই মেডিকেলে কর্মরত আছেন ডাক্তার মাছুমা আক্তার, ফারানা বেগম এবং জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহমুদুল হাসান বান্না। হাসপাতালে অনিয়মের কথা জিজ্ঞাসা করলে সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হন তারা। আপনি এটা বন্ধ করেন, এটা আমাদের অনুমতি নাই, আমাদের কর্তৃপক্ষের সাক্ষাৎকার দেওয়ার অনুমতি নাই। ঠিক আছে, আপনি রাখেন। এমরা তো আছে, একজন ছুটিতে আছেন, উনি আসে, উনি সকালে এসে রাউন্ড দিছে, রাউন্ড দিয়ে আমাকে বলছে ভাই আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যাই। আমি ঠিক আছে যান, কাজ সেরে আবার চলে আসি। এত অনিয়মের পরেও সিভিল সার্জন বলছেন বর্তমানে এই হাসপাতালে বেশি সংখ্যক রোগী চিকিৎসা পাচ্ছেন। ওনারা তো হাসপাতালে ডিউটি করছেন, নিয়মিত রোগী ভর্তি হচ্ছে। আগে যেখানে মাত্র 1-2 রোগী ভর্তি থাকতো, সেখানে প্রায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন রোগী ভর্তি থাকে। বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকে বেলা 2টার পর কোনো চিকিৎসক বা কর্মচারী থাকেন না। এর প্রধান ফটকে থাকে তালাবদ্ধ, যে কারণে 20 শয্যার এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা থাকে শূন্যের কোঠায়। বিধান সরকার, ৭১, বরিশাল। অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার।
বিধান, হাসপাতালে কতজন প্রতিদিন রোগী সেবা নিতে আসছেন সাথে জানাবেন, আর তাদের অভিযোগ সম্পর্কে জেলা স্বাস্থ্য বিভাগ কতটা জানে, তাদের পক্ষ থেকে কি কোনো মনিটরিং করা হয় কিনা জানাবেন। আপনাকে বলতে পারি যে সিভিল সার্জন যার দায়িত্বে এই হাসপাতাল, বক্ষবিধি হাসপাতাল ও ক্লিনিক, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে তার অফিস, এই নগরীতেই তার অফিস। এবং এই যে আমানতগঞ্জ নগরীর এই হাসপাতালটি বক্ষবিধি হাসপাতাল, যেটি আপনার 10 একর জমির উপর হাসপাতাল, 20 হাজার এই হাসপাতালটি, এই বক্ষবিধি হাসপাতাল এবং ক্লিনিক পাশাপাশি একই কম্পাউন্ডে। এবং আপনাকে বলতে পারি যে এটি কিন্তু বিশ্বহিত হাসপাতাল, এটি বিভাগের একমাত্র বক্ষবিধি হাসপাতাল। এই হাসপাতাল থেকে বিভাগের যে বক্ষ বেদি থেকে শুরু করে যাবতীয় যে মানে বক্ষ সংক্রান্ত যেসব রোগগুলো রয়েছে, বিশেষ করে যক্ষা রোগীরাও এখানে কিন্তু ভর্তি চিকিৎসা নেওয়ার কথা। কিন্তু আমরা যখন আজকেরও এসে দেখি এখনো কিন্তু এই প্রধান ফটকে তালাবদ্ধ। তারা ডাক্তাররা 9টায় এখানে আসবেন, নার্সটাও এখানে নেই। ভিতরে যে একজন রোগী, কখনো কখনো রোগী থাকেন না, তাদেরকে সাজানো হয় রোগী হিসেবে, তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়। রোগী থাকেন না এই হাসপাতালে। 20 হাজারের হাসপাতালে 10 বেড নারী এবং 10 বেড পুরুষ। কিন্তু আমরা যখন এখানে দুবার ঘুরে দেখেছি এবং সেখানে রোগী সর্বোচ্চ ভর্তি অবস্থায় ইনডোরে 2 থেকে 3 জন বা 4 জন এরকম সর্বোচ্চ রোগী থাকে। এবং রোগী এখানে কিন্তু আপনাকে আরেকটি বিষয়, যে যক্ষা রোগীদের বেলায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। কিন্তু হাসপাতাল থেকে আপনি ভিতরে ঢুকলে দেখবেন যে অপরিচ্ছন্ন তাদের বেড, রোগীরা বলছে কখনো কখনো বেডশিট 1 সপ্তাহ পরও তাদের ধোয়া হয়। এবং 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 খাবারের মান বলতে কি, যে প্রতিদিন কিন্তু এই যে তাদের গরম খাবার দেওয়ার কথা। এখনো আমরা দেখেছি যে এই শীতকালেও বা যে রোগীরা যে কথাটা বলছে, রাতের খাবারটা তারা কিন্তু দুপুরে একবারই রান্না করা হয়। এটি কিন্তু নিয়মই নেই। এটা কিন্তু যারা ঠিকাদার আছে তিনি কিন্তু এই নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা এখানে যে সেবিকা আছেন তারা বলছেন যে আসলে বাজেট কম, তো সেই জন্যই তারা এই প্রথম একবেলা রান্না করে রোগীদের দেওয়া হয়। এবং অপরদিকে প্রতিদিন কিন্তু আপনার এই যে বেডশিট, তারপর কম্বল তাদের ধুয়ে দেওয়ার কথা, সেগুলো কিন্তু ধুয়ে দেয় না এবং কখনো বা সপ্তাহ পেরিয়ে যায়। রোগীদের এই কথাগুলো আমরা শুনছি। আর বিশেষ করে এখানে যে 3 জন ডাক্তার রয়েছেন, তারা ঘুরে ফিরে এই হাসপাতালে, ডাক্তার মাহমুদুর রহমান বান্না, তিনি গৌরনদীতে বাড়ি, তিনি যে পরাজিত বা আওয়ামী লীগ সরকারের সময় তিনি একটি প্রভাবশালী এক ব্যক্তি এলাকায় বিধায়ক, তার বেশ প্রভাব ছিল। তিনি আবার ফের এই হাসপাতালে এসে এখন রোগীদের চিকিৎসার বিপরীতে তিনি রোগীদের পাঠান তার পছন্দের ক্লিনিকে এবং সেখান থেকে টেস্ট করাই থাকেন। এবং এখানে কিন্তু এই যে এখানে যে একটি ল্যাব রয়েছে এবং সেখানে কিন্তু আপনার যে সাধারণ কোনো জেনারেল যে প্যাথোলজি টেস্ট, যেটা রক্ত পরীক্ষা বা কফ পরীক্ষা, এই ধরনের টেস্টও করানো যায় না। এবং এখানে যে একটা এক্সরে মেশিন রয়েছে সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। মানে সব মিলিয়ে এখানে একটা অনেক কিছু নাইকে সঙ্গী করে। এবং এর সাথে যে এখানে যে কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন তারাও একটা সুযোগ নিচ্ছেন, যে তাদের অজুহাত যে নাই এখানে অনেক কিছুতে আমরা কিভাবে সেবা দেবো, যার ফলে তারাও ইচ্ছামাতিক এখানে এসে থাকেন, ডিউটি করে থাকেন। এবং আমরা দেখে থাকি যে ফারহানা বেগম, তার যে অদ্ভুতপূর্ণ আচরণ, এ দিয়ে আমাদেরই এখানে চোখের মুখে পড়তে হয়েছে। এবং সিভিল সার্জনকে ফোন করে তারপর আবার পরিচয় দিয়ে তারপর তার থেকে বলতেছে না উনি কথা বলবেন আপনাদের সাথে, বা আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, কি আছে সেটি উনি আসলে তুলে ধরতে চাচ্ছেন। এবং এখানে অসুবিধার কথা বলতে, এটি আঞ্চলিক হাসপাতাল, এই যে বক্ষবিধির, সেখানে কিন্তু একটা আঞ্চলিক যে যক্ষার যে রেফারেন্স যে একটি ল্যাব থাকার কথা, সেই ল্যাবটি কিন্তু নাই, যার ফলে রোগীদের পাঠাতে হয় খুলনাতে নতুবা ঢাকাতে। এবং 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 এই স্যাম্পলগুলো রোগীদের, এবং তাছাড়া যে অপারেশন এখানে হয় না বক্ষবিধি, যার ফলে ঢাকাতে কোনো গুরুত্বপূর্ণ মানে রোগী পাঠালে তখন তারা পথেই মারা যায়। এখানে ডাক্তার বান্না যেটি বলছেন। তবে বিধান, আপনি থাকবেন সেখানে, আপনার মাধ্যমে জানছিলাম বরিশাল বক্ষবেদী হাসপাতাল ও ক্লিনিকের অনিয়মের কথা। ধন্যবাদ আপনাকে। ঝালকাঠির 38টি বেইলি সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। দীর্ঘদিনের পুরাতন এই সেতুগুলো জোড়াতালি দিয়ে সচল রাখা হলেও কদিন যেতে না যেতেই আবারও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এদিকে সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, উন্নয়ন প্রকল্প প্রস্তাব বাস্তবায়ন হলে সেতুগুলো দ্রুতই নির্মাণ করা হবে। তরুণ সরকারের তথ্যছবিতে প্রতিবেদন। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসুন্ডা নদীর ওপর নির্মিত বেইলি সেতু দিয়ে প্রতিদিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো যানবাহন চলাচল করে। চালকরা জানান, ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিনই পার হচ্ছে যাত্রীবাহী বাস ও ট্রাক। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই পথগুলো ফাঁকা হয়ে গেছে, মাঝে মাঝে দেখা যায় যে এর ভিতরে ফাঁকার ভিতরে চাক্কা ঢুকে পড়ে, বড় বড় গাড়ি গেলে দোল খায়, আর বৃষ্টি কুয়াশায় পড়লে পিছলে স্লিপ করে। আমরা ভয়ের উপরই থাকি যে কখন কি হয়, সবাই এরকম ভয়ের ভিতরেই পারাপার করি। একটা লোড গাড়ি আসলে মানে যাওয়ার মতো কোনো চোষ নাই, দেন কানা কোনা হয়ে রয়েছে ব্রিজের একবারেই ডেড।
শুধু বাসুন্ডা বেইলি সেতু নয়, সদর উপজেলা সহ জেলার ৩৮টি বেইলি সেতুই ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা জানান, বাসুন্ডা সেতু দিয়ে পার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এগুলো দ্রুত নির্মাণের দাবি জানান তারা। ব্রিজটি খুবই ভঙ্গুর অবস্থায় আছে, যে কোনো সময় ব্রিজটি পড়ে যেতে পারে এবং গাড়ি সহ মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। আবার এমনও দেখছি যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে অনেক। উত্তর সাইডটা কাত হয়ে পড়েছে। এমতো অবস্থায় এই ব্রিজটা যদি সংস্কার প্লাস নতুনভাবে হয় তাহলে আমরা যাত্রী যারা আছি সবাই প্রতিনিয়ত যেতে কোনো সমস্যা হবে না। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানান, প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অনুমোদন পেলে নতুন সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। আমাদের কিছু পিএমপি মেজর প্রোগ্রামের মাধ্যমে কিছু সেতু রিপ্লেসমেন্টের জন্য আমরা শীঘ্রই ওয়ার্ক অর্ডার দিব। এছাড়া আমরা মাইনর প্রোগ্রামের মাধ্যমে বেইলি সেতুর কাজ যাতে করে রিপেয়ার কাজগুলো দ্রুত শেষ হয় সে ব্যবস্থা সম্পন্ন করছি। খালবিল নদীনালা বেষ্টিত ঝালকাঠির প্রত্যন্ত এলাকা থেকে সড়ক পথে সারা দেশের সাথে যোগাযোগ স্থাপনে ৮০ দশকে নির্মিত হয় এই সেতুগুলো। শাকিলা শম্পা, ৭১। দর্শক, এ বিষয়ে আর জানাতে আমাদের সাথে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, আপনি এখন কোন ব্রিজের সামনে আছেন? সেটি সবশেষ কবে মেরামত করা হয়েছে? জেলার সব ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ সংস্কারে কতদিন লাগতে পারে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তৃষা, আমি এখন যে ব্রিজটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাসুন্ডা ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে ১৩০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ। এটি বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ, কারণ এই ব্রিজ থেকে প্রতিদিন শত শত যানবাহন বরিশাল থেকে পিরোজপুর, বাগেরহাট, খুলনা, এরপরে এদিকে হচ্ছে পিরোজপুরের বান্দারিয়া, ঝালকাঠির কাঠালিয়া, বরগুনার পাথরঘাটা সহ যে দুইটি বন্দর রয়েছে, মংলা এবং বেনাপোল, এখানের যে শত শত যানবাহন এবং পণ্য পরিবহন কিন্তু এই সড়ক দিয়ে হচ্ছে। এই ব্রিজটি কিন্তু যে গত প্রায় ৪০ বছর আগে নির্মাণ করা হয়েছে, তখন কিন্তু এটি অস্থায়ী ভিত্তিতে সড়ক অবকাঠামো যে ঠিক রাখতে এই ব্রিজগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কথা ছিল যে নির্মাণের পরপরই প্রায় ৫ থেকে ১০ বছরের মধ্যে ব্রিজগুলো প্রতিস্থাপন করা হবে এবং নির্মাণ করা হবে আরসিসি ব্রিজ। কিন্তু এই ব্রিজটি কিন্তু এখনো এই একই অবস্থায় রয়ে গেছে। এটি ঝুঁকিপূর্ণ এতটাই যে কর্তৃপক্ষ দুটি ঝুঁকিপূর্ণের যে সাইনবোর্ড সেটি টানিয়ে দিয়েছে সড়ক বিভাগ, যে ৭ টনের বেশি পণ্য পরিবহন করা যাবে না এই ব্রিজ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই যে ৭ টনের অধিক ১৫ থেকে ২০ টন যে পণ্যবাহী গাড়িগুলো এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করে। শুধু এই ব্রিজটি নয়, ঝালকাঠিতে এরকম প্রায় ৩৮টি ব্রিজ এবং সেতু রয়েছে যেগুলো দীর্ঘদিনের পুরাতন এবং জরাজীর্ণ অবস্থা রয়েছে। কোনটির পাটাতনের যে ইস্পাত গুলো রয়েছে সেগুলোর যে নাট বল্টু লুজ হয়ে গেছে। প্রতিদিন ব্রিজ থেকে প্রায় দুর্ঘটনা ঘটে এবং পাটাতন সরে গিয়ে যানবাহনের চাকা আটকে যায়, যে কারণে দুর্ঘটনায় পরে চলাচলকারী যে যাত্রী রয়েছে, পথচারী রয়েছে তারা। লিনিয়া এই ব্রিজগুলো কর্তৃপক্ষ যেটি বলছে, সড়ক বিভাগের সাথে আমি কথা বলেছি, সড়ক বিভাগ বলছে যে এই ব্রিজ সবগুলো ব্রিজই পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা হবে এবং আপনি আছেন সেখানে, আপনি থাকবেন, আরো খোঁজ খবর রাখতে থাকুন। অবশ্যই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। মাত্র একজন বেলুন মেকার দিয়েই চলছে খাগড়াছড়ির দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগার। জেলাবাসীর অভিযোগ, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারটি কোনো কাজেই আসছে না তাদের। সময় মতো পান না আগাম বার্তা, ফসলের খবর, বন্যা, খরা ও বজ্রপাতের কোনো খবর। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন।
2014 সালে খাগড়াছড়ির দীঘিনালা পোমাংপাড়ায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারটি নির্মাণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে রয়েছে বাতাসের গতিবেগ, বৃষ্টিপাত, বায়ুচাপ ও তাপমাত্রা এবং বাতাসের দিক নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি। নিয়ম অনুযায়ী এই অফিসে 8 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র একজন বেলুন মেকার। এতে লোকবল সংকটে প্রতিষ্ঠার 11 বছর পরও পূর্ণতা পায়নি আবহাওয়া অফিসটি। এলাকাবাসীর অভিযোগ, অব্যবস্থাপনা ও বেখেয়ালে যন্ত্রপাতি অকেজো হওয়ার পাশাপাশি এখানে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। আবহাওয়ার আগাম বার্তা, ফসলের খবর, বন্যা, খরা, বজ্রপাত, মাটির উষ্ণতা পরিমাপ সহ কৃষি কাজে নানা তথ্য ও সুবিধা পাওয়ার কথা এই অফিস থেকে, তবে তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না। কৃষির যে আর্দ্রতা জানার কথা, এগুলো আমরা কিছুই পাচ্ছি না। অর্থাৎ জনবল না থাকার কারণে একটা নাজুক একটা পরিস্থিতিতে আমরা আছি। আমরা গ্রীষ্মকালে কোনো আবহাওয়ার এবং তাপমাত্রা আমরা পাইতেছি না, সেটা দুঃখজনক বিষয়। বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন মোকাবেলার সংবাদ পাই না, এটা দ্রুত চালুর জন্য আমরা দাবি জানাইতেছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বেলুন মেকার সুগতি চাকমা কিংবা চট্টগ্রাম আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্রের উপপরিচালকদের কেউই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জনবলের চাহিদাপত্র পাঠানো হলেও কোনো প্রতিউত্তর মিলছে না। প্রায়শই সবাই উদ্বোধন কর্তৃপক্ষের আলোচনা করে আমরা এখানে পদায়নের জন্য বলে থাকি। সেই হিসেবে যদি পদায়ন হয়ে থাকে, এই সমস্ত শূন্য যেখানে কর্মকর্তা নেই, যেখানে শূন্য অবস্থা রয়েছে, তাহলে কার্যক্রম গতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে। নিয়ম অনুসারে এই আবহাওয়া অফিসে ন্যূনতম একজন আবহাওয়াবিদ, একজন আবহাওয়া সহকারী, একজন ওয়্যারলেস সুপারভাইজার, একজন উচ্চ পর্যবেক্ষক, 2 জন পর্যবেক্ষক, একজন বেলুন মেকার, একজন নিরাপত্তা প্রহরী ও একজন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা। আব্দুল্লাহ মামুন, 71। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুরে 4টি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ভাটা মালিককে 24 লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। প্রতিটি ভাটা মালিককে 6 লাখ টাকা করে জরিমানা ছাড়াও তৈরি করা কাঁচা ইট ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত এই অভিযান জামালপুর সহ সারা দেশে অব্যাহত থাকবে। মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে 3টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে 2,30,000 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে হিজলবাড়িয়া গ্রামের 4 স্টার বি ইটভাটায় 10,000 টাকা, বলাকা ইটভাটায় 20,000 এবং HSBC ইটভাটা থেকে 2 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় এই 3টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে ধ্বংস করে দেওয়া হয়েছে কাঁচা ইট ও ইট পোড়ানোর চুল্লি। নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়েছে। এতে 10টি মোটরসাইকেল ও ফুটপাতে থাকা মালামাল জব্দ করা হয়। সোমবার বিকেলে জেলা সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেনের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ রোড ও মীর জুমলা রোডে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, বিজিবি ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন বলেন, অভিযানে 5টি মোবাইল কোর্টের মাধ্যমে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। ফুটপাত দখল ও অবৈধ পার্কিং তুলে দিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোহাম্মদ হারুন জানান, সন্ধ্যায় মাদ্রাসা ও এতিমখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মাদ্রাসার আসবাবপত্র এবং এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র পুড়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও আমদানি বন্ধের দাবিতে মেহেরপুরের মুজিবনগরে মানববন্ধন করেছেন চাষিরা। সোমবার বিকেলে কেদারগঞ্জ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলার আনন্দবাস গ্রামের চাষিরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেঁয়াজের মৌসুম শুরু হলেই আমদানি করে সরকার, এর ফলে লোকসানে পড়তে হয় তাদের। এবারও এর ব্যতিক্রম নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 থেকে 27 টাকা দরে। এতে উৎপাদন খরচ উঠবে না বলে দাবি করেন চাষিরা। তাই আগামী 3 মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান তারা। সিলেটের ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে প্রবাসীদের অর্থায়নে 250 শয্যার এনবিআর হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। সোমবার হাসপাতালের কাজ শুরুর পর মিট দ্য প্রেস অনুষ্ঠানে হাসপাতালের সিইও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল্লাহ হারুন জানান, এই 4টি হাসপাতাল নির্মাণ হলে এলাকার স্বাস্থ্য সেবার উন্নতির পাশাপাশি চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এসব হসপিটালের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার লুৎফর রহমান সকল মহলের সহযোগিতা কামনা করেন এবং আগামী বছরের মধ্যে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ৭১ টেলিভিশন সংবাদ প্রকাশের 11 দিন পর দীর্ঘ 2 বছর বন্ধ থাকা বান্দরবানের বোয়াংছড়ির অন্যতম পর্যটন স্পট দেবদাখুমে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সোমবার রাত 8টায় বান্দরবানের বোয়াংছড়ির দেবদাখুমে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এক গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরারিনী। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 31 জানুয়ারি ভ্রমণ নিষেধাজ্ঞার স্থবির বান্দরবানের পর্যটন খাত বিপাকে সংশ্লিষ্টরা। শিরোনামের সংবাদ প্রকাশের 11 দিন পর এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল জেলা প্রশাসন। পাহাড়ে কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ড ও রোমা থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিরাপত্তার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। রাঙামাটি রাজস্থলীতে রাস্তার পাশে খাদে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার বিকেলে রাজস্থলীর প্রধান সড়ক সংলগ্ন গাইবান্ধা ইউনিয়নের ওগারিপাড়ার চিতাখোলা নামক এলাকায় একটি খাদে হাতির শাবকটিকে পড়তে থাকতে দেখা যায়। কাপ্তাই বন বিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বে থাকা বনকর্মী হাসান বলেন, বনচারীরা আগুন লাগার খবর দিয়েছিল। রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, উদ্ধারের পর শাবকটির মায়ের জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর শাবকটি কোথায় থাকবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানে রাঙামাটি কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব শুরু হয়েছে। সোমবার কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ মাঠে উৎসব উপলক্ষে শুরু হয়েছে 3 দিনের তারুণ্যের মেলা। মেলায় বিভিন্ন ইভেন্টের 30টি স্টল স্থাপন করা হয়েছে। বিকেলে কর্ণফুলী কলেজ মাঠে মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এর আগে উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কর্ণফুলী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। মঞ্চে বিকাল থেকে রাত পর্যন্ত কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের একক সমবেত গান ও নৃত্য পরিবেশনা হয়। রাজবাড়ীতে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। নতুন প্রজন্মকে বাহারি রঙের পিঠার সাথে পরিচিত করতে এবং ঐতিহ্য ধরে রাখতে এই উৎসবের আয়োজন। রং আর বাহারি স্বাদের পিঠার এই আয়োজন করেছিল রাজবাড়ীর কালেক্টরেট স্কুল। মেহেদি হাসানের তথ্যছবিতে প্রতিবেদন। শীতকালে মানুষের পছন্দের খাবারের তালিকায় প্রথমেই থাকে বাহারি স্বাদের পিঠা, আর বাহারি এই পিঠার পসরা বসেছিল রাজবাড়ীর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে। টেবিলে সাজিয়ে রাখা হয়েছিল অন্তত 34 ধরনের পিঠা। ভোজন রসিকরা পরিবার পরিজন নিয়ে আসেন এই পিঠা উৎসবে। ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় প্রায় 25 থেকে 30 ধরনের পিঠা আছে। বাসায়ও তো এত পিঠা একসঙ্গে বানানো হয় না, এখানে যেহেতু অনেক গার্ডিয়ানরা পার্টিসিপেট করেছে। কেক, ভাজা পিঠা, অনেকগুলো এখানে পিঠা আছে। পাটিসাপটা পিঠা, কেক পিঠা, সুজি পিঠা। এমন আয়োজনে এসে হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে পরিচিত হতে পেরে খুশি দর্শনার্থীরা।
আরও বড় পরিসরে এমন আয়োজনের দাবি সবার। আমাদের যে দেশীয় পিঠা, নানা রকম পিঠাপুলি, এগুলোর সঙ্গে তাদের পরিচিতি হবে। অভিভাবকরাও চায় যে বাচ্চারা এটা চিনুক। আমরা তো চাই বাচ্চাকে, এই নতুন প্রজন্মকে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। গ্রামের ঐতিহ্য এটাকে ধরে রাখার জন্য অতি জরুরি, এবং ইন্দ্রা যে অনুষ্ঠানটা করেছেন সত্যি খুব সুন্দর। ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করতেই এই আয়োজন, জানান আয়োজকরা। আর জেলা প্রশাসক বলেন, এমন আয়োজন শিশুদের ফাস্ট ফুডের আগ্রহ থেকে দূরে রাখবে। এই ধরনের উদ্যোগ বাচ্চাদেরকে আমাদের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, যে আমাদের বিভিন্ন পিঠা, সেগুলো যে কতটা সুস্বাদু এবং সেটা কতটা যে তাদের কাছে টেস্টি হতে পারে, সেটার জন্য কিন্তু আজকের এই আয়োজনটি অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পিঠার ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এবং আমাদের বাচ্চাদেরকে পিঠার সাথে পরিচিত করার জন্য আমাদের এই আয়োজন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন চলে। মনিরা কাজুরি, ৭১। লক্ষ্মীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে সোমবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ৭০টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও ১১টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পুলিশ সুপার আক্তার হোসেন সহ আরও অনেকেই। তারুণ্যের উৎসব উপলক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। সোমবার খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা। টুর্নামেন্টটি আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশ নিচ্ছে। নানা আয়োজনে শেষ হলো রংপুরের দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার বিকেলে মিলেনিয়াম স্টার স্কুল মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। দৌড়, লং জাম্প, ডিসপ্লে সহ ৭০টি খেলায় অংশ নেয় প্রতিষ্ঠানের নানা বয়সী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোসাইরহাট উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুর সদর উপজেলা দল। সোমবার বিকেলে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে শরীয়তপুর সদর উপজেলা দল গোসাইরহাট উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে আগামী ১৯ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসবের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হবে। খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। টুর্নামেন্ট জেলার ৬ উপজেলার ৬টি দল অংশ নেয়। সিলেটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন হয়েছে। সোমবার রাতে উপশহরের ক্রীড়া কমপ্লেক্স বিএনপির নেতাদের সাথে নিয়ে ট্রফি ও জার্সি উন্মোচন করেন সিলেটের জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে একই মাঠে লাল এবং সবুজ দলের খেলা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস সহ অনেকেই। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।